प्राणाराम 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 30 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই আনন্দ যজ্ঞে যিনি আজ প্রথম সূচনা করবেন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের বর্তমান অধ্যক্ষা মাতা সুবেদাপুরী দেবী, তিনি শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের পক্ষ থেকে প্রদীপ প্রজ্বলন করবেন। তাকে সহযোগিতা করবেন আমাদের দাদাইদি। প্রদীপ প্রজ্বলন আমাদের করছেন মাতা সুবেদাপুরী দেবী। প্রথমেই আমি সকলকে সাদর অভ্যর্থনা জানাই। আজ বড় আনন্দের দিন, কারণ আমরা এসেছি শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের এত বড় একটি উৎসব, সেই ইতিহাসে আমরা সাক্ষী হয়ে রইলাম। একটি প্রতিষ্ঠানের পক্ষে 125 বছর উত্তীর্ণ হওয়ার কম কথা নয়। আমাদের সেই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের 125 বছর পূর্তি উৎসব উপলক্ষে প্রথমে প্রদীপ প্রজ্বলন করলেন মাতা সুবেদাপুরী দেবী। এরপর আমাদের আশ্রমের সন্ন্যাসিনী মায়েরা তারা উদ্বোধন সঙ্গীত করবেন এবং স্তোত্র পাঠ করবেন আমাদের এই শুভ সূচনা পর্বে। তাদের অনুরোধ জানাচ্ছি তারা তাদের এই সঙ্গীতের মধ্য দিয়ে আজকের উদ্বোধনটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আপনারা আমাদের সঙ্গে সকলে সহযোগিতা করুন। আপনাদের কাছে আমাদের এই প্রার্থনা। আরেকটি কথা জানাই, আজকে আমাদের দর্শক আসনে শুধু আপনারাই আসেননি ভালোবেসে, এসেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা, শ্রী শ্রী গৌরী মাতা, শ্রী শ্রী দুর্গা মাতা, শ্রী শ্রী কমলা মাতা, শ্রী শ্রী বন্দনাপুরী মাতা। আর আমাদের মাথার উপর যে রয়েছেন দামোদর লাল, তিনি আশ্রমে থাকলেও চারতলায় নেই, তিনি এখানে এসেই আমাদের আশীর্বাদ দিচ্ছেন, আমাদের সকলকে উজ্জীবিত করছেন, অনুপ্রেরণা দিচ্ছেন, যাতে আজকে এই অনুষ্ঠানটি আমরা সাফল্যের সঙ্গে চালিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের সকলকে আবার সাদর অভিনন্দন জানাই। এবার মায়েরা তাদের উদ্বোধন সঙ্গীত শুরু করছেন।
মায়েরা, সেটি আমাদের শ্রী শ্রী বন্দনাপুরী মায়ের লেখা এবং তিনি নিজেই এতে সুর দিয়েছেন। তাই আজকে আমরা যেন এইটি স্মরণ করতে পারি যে বন্দনাপুরী মা আমাদের কাছে চলে এসেছে, এসে আমাদের সন্ন্যাসিনী মায়েদের অনুপ্রেরণা দিচ্ছেন এই গানটি পরিবেশন করবার জন্য। Devi Bharati
উদ্বোধনী সঙ্গীতের পর এখন আমাদের আশ্রমের সন্তানেরা তারা সঙ্গীত পরিবেশন করবেন সারদা রামকৃষ্ণ সম্প্রদায়। তাদের মঞ্চে এসে সঙ্গীত পরিবেশনের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ঠিক এইরকম মহারাজ সদনেতে 6/1/2008 এরকমই একটা আশ্রমের অনুষ্ঠান ছিল। ছোট ছোট বাচ্চা মেয়েদের নিয়ে মাটি নাটক করাবেন। মা বলতে আমাদের ফুল মা শ্রী শ্রী বন্দনাপুরী দেবী। তা সে বছর রিহার্সাল ভালো হয়নি। মা খুব চিন্তিত ছিলেন, পর্দা ফেলা ছিল। মা এখানে বসে চেয়ারে বসে চিন্তিত মনে রয়েছে। আমি হঠাৎ করে এই পাশ দিয়ে আসার সময় দেখলাম মা একটা কাগজে কি লিখে চলেছেন। মা কি লিখছ গো? বলে, দেখ না বাবা, মেয়েগুলো সব অসুস্থ হয়ে পড়েছিল, ভালো করে রিহার্সাল দেওয়াতে পারিনি, তাই খুব চিন্তা হচ্ছে ওরা ঠিক মতো পারবে তো। তাই শ্রী শ্রী মাকে স্মরণ করছি। দেখলাম সেই কাগজেতে শ্রী শ্রী মাকে স্মরণ করে একটি গান রচনা হয়ে গেছে। সেই গানটি আজকে মাকে স্মরণ করার সময় আমরা গাইছি সবাই মিলে। মায়ের সেই একটা বিখ্যাত গান এখন দাঁড়িয়ে গেছে আমাদের বৃহস্পতিবার এবং রবিবারের আমাদের সঙ্গীতের যে আমাদের আসর বসে। মা যে ঠিক করে গেছেন আমাদেরকে, বলেছিলেন যে ছেলেরা শুধু এসে করিকাঠ গুনবে, তাদের কিছু করার আছে। মা আমাদের এই সংঘের নাম দিলেন শ্রী শ্রী সারদা রামকৃষ্ণ সঙ্গীত সম্প্রদায়। আমাদের ছেলেদের নিয়ে একটা গানের আসর। মা সর্বদা থাকতেন, আশীর্বাদ করতেন, নিজে গান লিখতেন, সুরারোপ করতেন এবং আমাদেরকে তিনি শেখাতেন। সেই গানটি আজকে আমি গাইছি। জয় মা শারদা অভয়া বরদা, জয় জগ জনপালিনী। জয় মা শারদা অভয়া বরদা, জয় জগ জনপালিনী। জয় শ্যামা সুতা শ্রীরাম দুহিতা, শ্রীরাম কৃষ্ণ রঞ্জিনী। জয় মা শারদা অভয়া বরদা, জয় জগ জনপালিনী। শ্রী রাধা শ্রী রাধা করিতে গৌর সঙ্গিনী। রাম শ্যাম দোহে একুল হয়ে, শোভিছে শারদা রমণী। ত্রেতায় শ্রী সীতা, দাপরে শ্রী রাধা করিতে গৌর সঙ্গিনী। রাম শ্যাম দোহে একুল হয়ে, শোভিছে
গৌরী মাতারেশ্বরী তুমি জয় জয় ভবতারিণী নরেন্দ্রনাথের জীবন দুর্গা রামকৃষ্ণের বাগবাগী গৌরী মাতারেশ্বরী তুমি জয় জয় ভবতারিণী জয় মা শারদা ময়া বরদা জয় জপ জনপালিনী যুগে যুগে মাতা হওয়াদের ভোগা জয় শারদা জননী জয় বেদু মাতা জয় শিবানিতা জয় শরণ্য পারিণী যুগে যুগে মাতা হওয়াবির্ভূতা জয় তুষারদা জননী জয় বেদ মাতা জয় শিবানিতা জয় শরণ্য পারিণী সৃষ্টি স্থিতি অনারভূতা জয় পরিণামকারিণী জয় জয় দেবী সত্যগুণময়ী জয় তামস নাশিনী সৃষ্টি স্থিতি আধারভূতা জয় পরিণামকারিণী জয় জয় দেবী সত্যগুণময়ী জয় তামস নাশিনী জয় মা শারদা ময়া বরদা জয় জগ জনপালিনী জয় মা শারদা ময়া বরদা জয় জগ জনপালিনী জয় মা শারদে জয় মা শারদে জয় মা শারদে পাহি মা জয় মা শারদে জয় মা শারদে জয় মা শারদে রক্ষ মা জয় মা শারদে জয় মা শারদে জয় মা শারদে পাহি মা জয় মা শারদে জয় মা শারদে জয় মা শারদে রক্ষ মা জয় মা শারদে জয় মা শারদে জয় মা শারদে পাহি মা জয় মা শারদে জয় মা শারদে জয় মা শারদে রক্ষ মা জয় মা শারদে জয় মা শারদে জয় মা শারদে পাহি মা জয় মা শারদে জয় মা শারদে জয় মা শারদে রক্ষ মা জয় মা শারদা অভয়া বরদা জয় জগ জনপালিনী জয় মা শারদা অভয়া বরদা জয় জগ জনপালিনী কৃষ্ণ সম্প্রদায় সন্তানেরা যেভাবে সঙ্গীত পরিবেশন করলেন হৃদয় দিয়ে, আন্তরিকতা দিয়ে এবং তাদের যে ভালোবাসা দিয়ে, বন্দনা করি মায়ের
যেন অত্যন্ত কাছে তারা সন্তান। তাই আজকে এই আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এখনো আমাদের কিন্তু সূচনা পর্ব হয়নি। এখন আমাদের বর্তমান অধ্যক্ষা সুবেদাপুরী দেবী, আমাদের পূজনীয়া মাতাজি, তিনি স্বাগত ভাষণ দেবেন। অত্যন্ত লাজুক, নম্র এবং সর্বদাই নিজেকে আড়ালে রাখতে চান এমন যে আমাদের অধ্যক্ষা মা, তার সঙ্গে কিন্তু আমাদের সম্পর্কটা অত্যন্ত কাছে। মানে সকলে যারা আশ্রমে আসেন, যারা আশ্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, সবাই বলেন যে আমাদের বাণী মা, যারা আমরা তাকে অনেক ছোট থেকে দেখে আসছি, বাণীমা রূপেই তিনি আমাদের কাছে পরিচিতা। কিন্তু আজকের এত বড় সভা পূজনীয়া সুবেদাপুরী মাতাকে আমি অনুরোধ জানাচ্ছি, আমাদের জন্য কিছু বলুন। কেন আজকে আমরা এখানে মিলিত হয়েছি মহাজাতি স্মরণে? কি কারণে আমাদের সকলের আশা? দেখুন, আপনারা মঞ্চে আমাদের অতিথিবৃন্দরা বসে রয়েছেন। আসুন, আমরা এখন স্বাগত ভাষণের প্রতীক্ষায় আছি। আমাদের পরম পূজনীয়া মাতাজি বন্দনাপুরী দেবী না বাণী মা সুবেদাপুরী দেবী, তিনি আসছেন। প্রথম আমার সশ্রদ্ধ প্রণাম শ্রীরামকৃষ্ণ ও মা শারদাকে, তারপর গৌরী মা, দুর্গা মা, কমলা মা ও ফুল মা। আমি দেখতে পাচ্ছি সামনে সব মাননীয় এবং মাননীয়া সকলে উপস্থিত হয়েছেন। তাদের উপস্থিতি আমাদের এই শান্ত সভার সৌন্দর্য বৃদ্ধি করছে, এই জন্য আমি কৃতজ্ঞ। তাদের সকলের শুভেচ্ছা আমাদের প্রয়োজন এই উৎসবের সাফল্যের জন্য। একদিন প্রভাতে শ্রীরামকৃষ্ণ যে জল ঢেলেছিলেন দক্ষিণেশ্বরের ওই প্রান্তে, গৌরীমা পুষ্পচয়নলতা, শ্রীরামকৃষ্ণ বললেন, দেখ গৌরী, আমি জল ঢালি, তুই কাদা চটকা। গৌরীমা বিস্ময়ে হতবাক, বলছেন, এখানে মাটি কোথায় যে কাদা চটকাবো? সবই তো কাঁকড়। শ্রীরামকৃষ্ণ মুচকি হেসে বললেন, আমি কি বললুম আর তুই কি বুঝলি? আমি বললুম, এদেশের মায়েদের বড় কষ্ট, তাদের জন্য কিছু করতে হবে তোকে। গৌরীমা ঠাকুরের পায়ে পড়ে কেঁদে বললেন, আমায় গুটি কতক মেয়ে দিয়ে দাও, আমি তাদের নিয়ে গিয়ে হিমালয়ে গড়ে পিঠে মানুষ করে আবার তোমায় দিয়ে যাব। ঠাকুর বললেন, তা হবে না, এই টাউনে বসে কাজ করতে হবে। সেই আশ্রম শ্রীরামকৃষ্ণের যে বীজ উক্ত হয়েছিল দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে, সেই বীজ আজ মহিরুহে পরিণত। গৌরীমার অক্লান্ত শ্রম, সীমাহীন কষ্ট আর দুর্গামার
অক্লান্ত পরিশ্রম, সহযোগিতা, তার উপরে আশ্রমের প্রথম শুরু এবং শ্রীশ্রীমার অনুপ্রেরণার ফলে বারে বারে শ্রীশ্রীমা মনে করিয়ে দিয়েছেন গৌরীমাকে, গৌরদাসী পদ্মা তোমায় বলেছিলেন সেই কাজটি তুমি পালন করো, ভুলো না, মেয়েদের সেবার জন্য তোমাকে করতে বলেছিলেন কিছু কাজ। আশ্রমের এই শুরু সেই সুপ্রভাতে তার অঙ্কুর, পরে সেটি একেবারে ফুলে ফলে সুশোভিত হয়ে আজ সকলের কাছে দর্শনীয় এবং সকলের আনন্দের জিনিস। আমি উপস্থিত দেখছি মাত্র একজন মহিলাই বসে আছেন আমেরিকান, বাকিরা অনুপস্থিত, নিশ্চয়ই কোনো অসুবিধার জন্য। তাকে উদ্দেশ্য করে বলছি, মাই আমেরিকান ব্রাদার অ্যান্ড সিস্টার্স হু হ্যাভ কাম ফার ওয়ে ফ্রম ইন্ডিয়া, my love and congratulations for the Damodar Lalji. May blessings on them, their life would be fine and happiness. Feel they are long living in earth for their service to mankind. My thanks to all of you. এরপর আমাদের সামনে ছোট বালিকারা আসছে একটি নৃত্য পরিবেশন করবে। আমাদের কিন্তু উদ্বোধন পর্বটি ওই বালিকাদের নৃত্য দিয়ে শেষ হবে, তারপর আমাদের মূল অনুষ্ঠান আমরা শুরু করব। আমাদের অতিথিবৃন্দ যারা এসেছেন তাদের কাছ থেকে আমরা শুনব। এই অনুষ্ঠানটি রুদ্রাগ্নি ক্রিয়েটিভ অ্যান্ড ক্লাসিক্যাল ডান্স একাডেমির আজকের নিবেদন বন্দনা ত্রয়ী। অংশগ্রহণে রুদ্রাগ্নির ছাত্রীরা, নৃত্য নির্দেশনা উদিতা রায় পাল চৌধুরী। আর আমরা সেই সমস্ত ছোট্ট ছোট্ট বালিকাদের অভিনন্দন জানাই, তারা আজকে এই পরিবেশনে অংশগ্রহণ করেছে।
এই ছোট্ট বালিকারা তাদের নৃত্যের মাধ্যমে আমাদের আজকের যে মাননীয় অতিথিরা রয়েছে তাদের বরণ করে নিল, তাদের অভিনন্দন জানানোর জন্য, তারা অভিনন্দন জানাবে না, তারা প্রণাম জানানোর জন্য আজকের এই নৃত্যের আয়োজন। আজকে শুভ সংবাদ একটি না বলে পারছি না। আমাদের আজকের অতিথিদের মধ্যে এসেছেন মাননীয় ও সম্মাননীয় শ্রী চিত্ততোষ মুখোপাধ্যায়। এর নাম আর নতুন করে বলতে হবে না। সূর্যের কাছে গিয়ে আমরা বলি যে সূর্য তোমার কি পরিচয়? তিনি স্বনামধন্য, কোন পরিবারের তিনি, তখনই গায়ে কাঁটা দেয়। এমন পরিবারের তাকে আমরা পেয়েছি আমাদের আশ্রমের একজন প্রধান উপদেষ্টা হিসেবে। আশ্রমকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসেন। কতদিন থেকে আশ্রমের সঙ্গে জড়িত। ভবানীপুরের তিনি বাসিন্দা, ছুটে ছুটে আসেন আমাদের এই আশ্রমে। স্বনামধন্য, স্মরণীয় তিনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন আইনজ্ঞ। 1969-এ যখন মাত্র 40 বছর বয়সে তিনি হাইকোর্টে যোগদান করলেন, তখন সাড়া ফেলে দিয়েছিলেন। কি সাড়া! সবাই ভাবছে এত ছোট্ট মানুষটি এইভাবে সকলের মন প্রাণ কেড়ে নিলেন। আজও তার চলেছে, কখনো কলকাতা, কখনো মুম্বই, সব জায়গাতে তিনি ছুটে ছুটে যান। প্রধান বিচারপতির পদ থেকে তো তাকে কখনো আমরা সরে যেতে দেখিনি। তিনি অবশ্য চান যে এবার একটু বিশ্রাম নেব। হায়, সে বিশ্রাম তার কপালে নেই। শুধু যে বড় বড় অনুষ্ঠানে যান তা নয়, তিনি যান ছোট ছোট অনুষ্ঠানে। আমরা যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করি তখন তাকে ডাকি, 5 মিনিটের জন্য তিনি এসে আমাদের তার সান্নিধ্য দিয়ে যান। তার আশীর্বাদে আমরা ধন্য হই। আজকে তার কাছে আশ্রমের কিছু কথা শুনব। গৌরী মা, দুর্গা মা, কমলা মা, বন্দনাপুরী মায়ের কথা। কারণ আশ্রমের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত। তাই আজকে তাকে আমরা শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা, ভক্তি এবং আমাদের তরফ থেকে প্রণাম নিবেদন করি। এরপর আসছি আমরা শ্যামলদার কথা। কি বলবো বলুন তো? শ্যামলদা মানেই হচ্ছে আশ্রম। কোনো কিছু একটা হলো, বন্দনা পূর্ণিমা, নন্দিতা পূর্ণিমা ডেকে পাঠালেন, বাবা শ্যামল তুমি কি একবার আসবে? মা আপনারা ফোনটা রাখেন, আমি এক্ষুনি যাচ্ছি। সেই ভূতপূর্ব রাজ্যপাল, তার আমরা সেই রাজভবনে গিয়েছি, আমাদের কতভাবে আপ্যায়ন করেছে। তারপর তিনি চা পরিবেশন করেছেন, দাঁড়িয়ে রয়েছেন যাতে কোনো ত্রুটি না থাকে। তারপর মায়েরা তো খান না, আর আমি তো চায়ের একটু বেশ লোভী আছি। তা সেই চাটি যখন খেলাম, বন্দনা পূর্ণিমা এগিয়ে এসে বলছেন, জল নিয়ে বোতলে তার সর্বদা জল থাকে, হাতটা ধুয়ে গেল। তারপর শ্যামলদারও হাতে জল দিয়েছেন, শ্যামলদা নিজেই হাত বাড়িয়ে দিয়েছেন। এই শ্যামলদা যেভাবে আশ্রমকে
লালন পালন করে চলেছেন, যেভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন এবং কত দিক থেকে যে তিনি আমাদের এই আশ্রমের একজন কর্ণধার হয়ে রয়েছেন, তা আমরা কখনো ভুলতে পারব না। আজ তাকে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার নিবেদন করি, আর আমরা যারা রয়েছি আমরা তাকে প্রণাম জানাই। এরপর আমাদের মধ্যে রয়েছে শ্রদ্ধেয় রমা প্রসাদ বন্দ্যোপাধ্যায়। এর অবদান সারা কলকাতা সমাজ শুধু নয়, সারা পশ্চিমবঙ্গে নয়, দেশে বিদেশে তিনি ঠাকুর মা এবং আমাদের মায়েদের কথা দেশ বিদেশে প্রচার করে চলেছেন। আশ্রমের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত, কারণ আমরা যারা তার কাছে এসেছি আমরা জানতে পেরেছি যে তার কত ভালোবাসা এই আশ্রমের উপর। তাই তাকে আজকে আমরা পেয়ে ধন্য, এবং তিনি আমাদের শোনাবেন আশ্রমের কিছু কথা, যে আশ্রম আজ 125 বছরে সে উত্তীর্ণ হয়েছে। 125 বর্ষ অতিক্রম করা একটা কম কথা নয় একটা প্রতিষ্ঠানের পক্ষে। আরেকজন অতিথি আসবেন, তিনি পথে একটু আটকা পড়েছেন, আমাদের মাননীয়া ডক্টর শশী পাঞ্জা। এর আগের দিন তিনি আমাদের আশ্রমে এসে উৎসবে যোগ দিয়েছেন, আজকেও তার আসার কথা। তিনি এলে আমাদের সকলকে দু চার কথা শোনাবেন। তাই আজকে প্রথমেই আমি আমাদের অতিথিদের আমার ব্যক্তিগত সেই যে একটা ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসা, প্রণাম, শ্রদ্ধা তাদের পায়ে অর্পণ করলাম। তারা গ্রহণ করুন, এইটি আমার একমাত্র প্রার্থনা। এরপর তাদের ভাষণ শুনবার আগে আমাদের একটা রীতি আছে, আমরা একটু অতিথি বরণ করে নিই। সাদর সম্বর্ধনা এবং অতিথি বরণের মধ্য দিয়ে আমাদের কাজ শুরু হবে আজকের এই অনুষ্ঠান। আমাদের স্যার নাকি বলবো, আমাদের অগ্রজ বা আমাদের প্রাণের যিনি, অত্যন্ত কাছের যিনি, চিত্ততোষ মুখোপাধ্যায়কে বরণ করে নিচ্ছি। এরপর আমরা মাননীয় ও সম্মাননীয় শ্যামল সেনকে বরণ করে নিচ্ছি। এরপর আমরা আমাদের পরম শ্রদ্ধেয় রমা প্রসাদ বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নিচ্ছি। প্রথমেই আমি আমাদের পরম শ্রদ্ধেয় চিত্ততোষ মুখোপাধ্যায় মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি।
রামকৃষ্ণ সারদার প্রতি আর গৌরীমার প্রতি আমার সশ্রদ্ধ উদন্তিত প্রণাম। শ্রীমতী সুবেদা পুরী মাতা, আশ্রমের অন্যান্য মায়েরা, আশ্রমের যারা ভক্তবৃন্দ, বন্ধুবর শ্যামল সেন, অধ্যাপক রমাপ্রসাদ মুখোপাধ্যায়, আর যারা এসেছেন সকলকে আমি জানাই মায়েদের প্রতি আমার প্রণাম, আর জানাই সকলকে সাদর অভিনন্দন, জানাই স্বাগত। আশ্রমের 125 বছর পূর্তি উৎসবে আমি আপ্লুত, অত্যন্ত আনন্দিত, গর্বিত। গৌরীমা, তার অপর নাম, তার সংসারের নাম তো দুর্গার প্রতিরূপের নাম। আর পরে পরে যারা আশ্রমের অধ্যক্ষা, যারা আশ্রম মাতা, তাদের মধ্যে দুর্গা পূর্ণিমাকে দেখেছি। পরে পরে যারা এসেছেন, আমি আমার স্মৃতি সঞ্চয়ন করে দেখছিলাম এই আশ্রমের সঙ্গে আমাদের পরিবারের 3 প্রজন্মের পরিচয় ঘনিষ্ঠ। মুখোপাধ্যায় আমার পিতা যারা শ্রী রমাপ্রসাদ মুখোপাধ্যায়, এবং আমি এই অভাজন এই আশ্রমের সান্নিধ্যে এসে গৌরবান্বিত মনে করি ভক্তি আপ্লুত হই। আমার স্মৃতি সঞ্চয়নের কি আছে বেশি করে বলবো না, তবে বলবো যে 1896 সালে ব্যারাকপুরে, যে 95 সালে এই আশ্রমের প্রতিষ্ঠা ব্যারাকপুরে, স্থানান্তর ঘটেছে ব্যারাকপুর থেকে কলকাতার অন্য জায়গায়, পরে জমি ক্রয় করে এখানে বর্তমান আশ্রমটি হয়েছে। স্থানান্তর কিন্তু কিছু গুরুত্বপূর্ণ নয়, তারা স্থিরনিষ্ঠ দেখেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের, শ্রীমতী সারদা মাতার আশীর্বাদে। ঠাকুরের কথা বলতে গিয়ে যে কাদা মাখা শুরু হয়েছিল, সেটা কিন্তু চিরন্তন চলছে। আপনারা কাদার অর্থে মানুষকে, প্রকৃত মানুষের পরিচয় যাতে সৃষ্টি করা যায়, ঠাকুরের আশীর্বাদ গৌরীমাকে বলেছিলেন। গৌরীমার কথা এখানে আমরা শুনলাম যে মা সুবিধাপুরী বলছিলেন যে তিনি ঠাকুরের কাছে যে প্রার্থনা করেছিলেন এবং যে আশীর্বাদ এবং নির্দেশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দিয়েছিলেন, তারই বাস্তবতা করবার প্রচেষ্টায় আপনারা আজ 125 বছর ধরে নিহত আছেন। আমাদের ভারতীয় নারীর প্রকৃত পরিচয় প্রতিষ্ঠার জন্যে তাদের আত্মশক্তি, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতির প্রতি দৃঢ় উদ্বেগ, সবই আপনারা প্রচেষ্টায় শিক্ষা, সংস্কৃতি, ধর্মের প্রতি অনুরক্ত হওয়া থাকা, এটা আপনারা করছেন। আজকের উপস্থিতি যারা আপনারা এসেছেন, তার এটা সত্যতার সাক্ষ্য। আমাদের পক্ষে সাফল্যের পরিমাপ কেমন করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাণী, সারদা মাতার আশীর্বাদ, দুর্গা মাতার তাঁর প্রতিষ্ঠার, গৌরী মাতার আশীর্বাদে, তার নির্দেশে যা করেছেন, পরের মাতারাও করেছেন, সেই কারণে আমরা গর্বিত। শুধু কলকাতায় নয়, আশ্রম প্রতিষ্ঠা হয়েছে নবদ্বীপে, গিরিডিতে। শুধু স্থানের কথা নয়, আমরা মানুষের মনে আপনাদের আশ্রম যে প্রতিষ্ঠা লাভ করেছেন, মানুষের মধ্যে স্থায়ী ভগবানের প্রতি অনুরক্তি, সত্য সন্ধানের যে প্রতীক আপনারা
তাতে আমাদের আশ্রমের আমি গর্ব করে বলতে পারি, সহায়তা না পেলে, নির্দেশ না পেলে, শিক্ষা না পেলে সম্ভব হতো না। সেই জন্য আজকের দিনে প্রত্যাশা যে আশ্রম যে পথে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সারদার তো কন্যাই হচ্ছেন, কন্যা সম হচ্ছেন দুর্গাপুরীর কথা পড়েছি, আজ সকালে পড়ছিলাম। এবং সর্বোপরি বলবো, যখন 1939 সালে বোধহয় 1938 সালে যখন গৌরীমার দেহান্তর ঘটল, তখন তিনি যে দামোদর বুকে করে তিনি তার চরম যাত্রায় গিয়েছিলেন। সেই জন্য ঠাকুর শ্রী দামোদরের প্রতি জানায় প্রণতি, তার নির্দেশে পরিচালিত হোক আমাদের আশ্রম। আমি বেশি করে বলতে চাই না, তবে বলবো আজকের দিনে একটা সংকট, চিন্তায় ভাবনায় সেই কারণে সংকটের আমি বিশেষ বিবরণ দিতে চাই না। সেই কারণে আমাদের ওকে সঠিক পথের সন্ধানে আপনাদের মতো আশ্রমের বিশেষ করে প্রয়োজনীয়তা আছে, থাকবে। এবং সেই জন্যে ভবিষ্যতের প্রত্যাশা যে আপনাদের কাছে অনেক কিছু পেছনের দিনে যা করেছেন আপনারা, আমি বলবো ভবিষ্যতেও মায়েরা যারা আপনাদের আশ্রমের সঙ্গে আমরা সংশ্লিষ্ট আছি, তাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্যের কথা আজকে স্মরণ করার প্রয়োজন আছে। আমি বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না। আমি জানাই আপনাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ সারদার প্রতি আমার প্রণাম জানাই, আমার ভক্তি গৌরী মাতা। তিনি একাধিকে একমাত্র সন্ন্যাসিনী শিষ্যা, পরিব্রাজিকা, সাধিকা এবং পরম সাহসী। সেই কথাটা আজকের দিনে মধ্যে বিশেষ করে প্রয়োজন। গৌরীমাতা একাকী সেই সময় তীর্থ ভ্রমণ করেছেন, তপস্যায় নিরত থেকেছেন। তার আদর্শ, তার যে প্রয়াস করেছেন, আমাদের এইটুকু আনন্দের কথা যে তার ভাবধারা, তার কর্মপন্থা, দুর্গা মাতা এবং তারপরে মাতারা যারা ছিলেন, তারা সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছে। যে যুগ পরিবর্তিত হয়েছে, আমাদের পথের ঈশ্বর দিকেও আজকের সঙ্গে যুগোপযোগী কাজেরও প্রয়োজনীয়তা আছে আমি মনে করি। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে আমরা কি করবো ভবিষ্যতে, এটাও ভাবনার দিক, শুধু আনন্দের দিক নয়। আজকের দিনে আজকে নিশ্চিত করে আমাদের, যেমন আমরা আমাদের জানাবো কৃতজ্ঞতা আমাদের পূর্বসূরি যারা এই আশ্রম প্রতিষ্ঠা করেছেন, তেমনি করে পথ মোজায় তাদের আশীর্বাদ, তাদের নির্দেশ, আমাদের যে হিন্দিতে যে কথা যেন মার্গদর্শনের কথা বলে, তার প্রয়োজন আছে। আমি সকলের প্রতি প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, প্রণাম। আমরা ধন্যবাদ জ্ঞাপন করব না, আমরা ধন্য হয়েছি তার মধুর ভাষণে। এবার আমাদের শ্যামলদাকে বলছি কিছু বলার জন্য। আমাদের অন্তত একটু আশীর্বাদ জানান, আমাদের জন্য দু চার কথা বলুন। কি বলবো আপনাদের, আমাদের তো সময় হাতে নেই, কত কথা শুনতে ইচ্ছে করে, কিন্তু উপায় নেই। নমস্কার। আজকে আমরা মিলিত হয়েছি শারদেশ্বরী আশ্রমের রজত জয়ন্তী অনুষ্ঠানের বিশেষ একটি অনুষ্ঠান, যেখানে আপনারা উপস্থিত রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় বিচারপতি, প্রধান বিচারপতি প্রাক্তন চিত্ততোষ বাবু, ডক্টর রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, শারদেশ্বরী আশ্রমের অধ্যক্ষা সুবিধাপুরী দেবী, অন্যান্য মাতাজিরা রয়েছেন সমস্ত ভক্তবৃন্দ এবং সুধীবৃন্দ, শিক্ষার্থীরা, আশ্রমের আবাসিক বৃন্দ।
আজ থেকে 125 বছর বয়সে 25 বছর আগে আমাদের সমাজে মেয়েদের অবস্থা এমন খারাপ ছিল, রামকৃষ্ণদেব সেই দুঃখে বিচলিত হয়েছিলেন। তাই নারী শক্তি কথা বলি, নারী মুক্তির কথা, যেটা আজকেও অবশ্য কত রকমের ঘটনা ঘটে যাচ্ছে। মহিলাদের ওপর নির্যাতন চলছে, অনেক কিছু আপনারা দেখছেন খবরের কাগজে। তা এই যে তখন আরো বেশি দুর্দশাগ্রস্ত ছিল, শিক্ষার সুযোগই পাচ্ছিলেন না। তা রামকৃষ্ণদেব তিনি একজন শুধু আধ্যাত্মিক জগতের গুরুই নন, আমার মনে হয় তিনি একজন সমাজ সংস্কারক। আমরা রামকৃষ্ণদেবের বলি তিনি যত মত তত মত পথ, সর্বধর্ম সমন্বয়, শিবজ্ঞান জীব সেবা এসব বলেছেন। কিন্তু এই নারী শক্তির বিকাশের কথা আমরা কখনো না, অতটা তার এই যে দিক, মহিলাদের উন্নতির জন্য প্রচেষ্টা, সেই বিষয়ে অতটা আমরা জানি না। এই শারদেশ্বরী আশ্রম এর ইতিহাস থেকেই জানা যায় রামকৃষ্ণ দ্বীপের এই দিকটা। তার একমাত্র গৌরী মাকে বলরাম পশু নিয়ে গেছিলেন রামকৃষ্ণ দেবের কাছে যখন, তারপরে তিনি ওখানেই থাকতেন সীমার কাছে। এবং রামকৃষ্ণদেব বলেছিলেন, যেটা আমাদের অধ্যক্ষা বললেন, যে এই মেয়েদের জন্য আশ্রম করতে হবে। তিনি অবশ্য খুব রামকৃষ্ণদেব বলতেন একভাবে, যে তিনি জল ঢালছেন, গৌরীমাকে কাদা চটকাতে হবে। গৌরীমা বলেন, কোথায় কাদা, সব তো কাপড়। আমি কি বললাম আর তুই কি বলছিস? আমি বলছি এই যে মেয়েদের কষ্ট, এটা লাঘব করার জন্য তাদের উপযুক্ত শিক্ষা দিতে হবে। আমাদের দেশের সনাতন ধর্ম সংস্কৃতি, সেই শিক্ষায় গার্গী, মৈত্রী এবং আরো অনেক বিদুষী মহিলা প্রাচীনকালে ছিল, কিন্তু পরবর্তীকালে অন্যরকম হয়ে গেল। তাই রামকৃষ্ণদেব বলছেন, মেয়েদের জন্য তো কিছু করতেই হবে। কিন্তু গৌরীমা বললেন, আমায় কয়েকজন মেয়ে দিন, আপনি আমি হিমালয়ে নিয়ে গিয়ে তাদের সাধনা করব। এখানে স্বামীজির কথাও মনে হয়, স্বামীজি নরেন্দ্রনাথ রামকৃষ্ণদেবকে বলেছিলেন, সেই মুক্তি পেতে চাই আমি, সাধনা করে হিমালয়ে গিয়ে সেই আশীর্বাদ আপনি করুন। কিন্তু রামকৃষ্ণদেব খুব বিরক্ত হয়েছে, তাকে বলেছিলেন, তুই একটা বড় ছাতার মতন সকলে তোর আশ্রয় থাকবে, আর তুই নিজের স্বার্থ কথা ভাবছিস, নিজের মুক্তির কথা ভাবছিস। নিজের মুক্তি নয়, সকলের জন্য সকলের মুক্তি আনতে হবে তোকে। ঠিক সেইভাবে গৌরীমাকেও বলেছিলেন, আমি তোর কাছ থেকে এটা আশা করি, তোকে এখানেই মেয়েদের জন্য কাজ করতে হবে। উনি গৌরীমা কিন্তু রাজি হননি প্রথমে, বলেন আমি পারবোই না এটা করতে। তো ওই যেটা স্বামীজিকে যেভাবে বলেছিলেন, ওনাকেও ঠিক সেইভাবেই বললেন,
তুই পারবি নাকি তোর ঘাড় পারবি, করতেই হবে। রামকৃষ্ণদেব ইহলোক ত্যাগ করার পর গৌরীমা কিন্তু চলে গেলেন হিমালয় এবং অন্যান্য তীর্থস্থানে ঘুরেছিলেন, ঘুরে সাধনা করেছিলেন। যখন 10 বছর, প্রায় 10 বছর পরে ফিরে এলেন, তখন তাকে আবার শ্রীমার অনুপ্রেরণায় তিনি ঠাকুরের যে নির্দেশ সেটা পালন করতে করবার প্রয়াস নিলেন এবং ব্যারাকপুরেতে চিত্তচন্দ্র বলেছেন প্রথম ওখানে আশ্রম ছোট করে প্রতিষ্ঠা হয়, পরে স্থানান্তরিত হয় এখানে শ্যামবাজারের কাছে, আর আরো অনেক জায়গায় হয়েছে, গিরিদ্বীপ, নবদ্বীপ, এছাড়া বহু ভক্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে। কিন্তু মূল আশ্রমে সবসময় নারী শিক্ষা যে উদ্দেশ্য গৌরীমা করেছিলেন, সেই উদ্দেশ্য সব নিয়ম নীতি মেনে এরা অত্যন্ত সংস্কারের মধ্যে দিয়ে এই মেয়েদের বড় করার কাজটি করে চলেছেন। এবং গৌরীমা যে প্রতিষ্ঠা করে গেছেন, যেভাবে এটা পরিচালনা করতে বলেছেন, পরবর্তীকালে দুর্গা মা, কমলা মা, ফুলমা, বন্দনাপুরী দেবী ঠিক সেইভাবেই চলেছেন। কিন্তু আজকে মেয়েরা এত সুন্দর নৃত্যকলার অনুষ্ঠান প্রদর্শন করলো, সেও এরাই শিক্ষা দিয়েছে। এবং এখানকার যে শিক্ষা ব্যবস্থা কঠোর নিয়মের মধ্যে সেটা করানো হয়। এবং এখানে কলকাতা ছাড়াও আমি জানি গিরিডিতে এদের যে বিদ্যালয় সেটা খুব ভালোভাবে চলছে, বহু শিক্ষার্থী সেখানে রয়েছে। এই যে কাজ এরা করে চলেছেন সমস্ত অত্যন্ত নিষ্ঠা সহকারে এবং আধ্যাত্মিকতার সঙ্গে পরিপূর্ণভাবে যোগ রেখেই করছে, এবং যাতে সঠিকভাবে মেয়েরা বড় হয়ে ওঠে, আমাদের প্রাচীন সংস্কৃতি এবং আদর্শ সঙ্গে সঙ্গে শিক্ষা বিজ্ঞানের আলো নিয়ে এই যে এদের আদর্শ, সেই আদর্শে শুধু যে আধ্যাত্মিকতা তো রয়েছে, তার সঙ্গে গার্হস্থ্য জীবনযাপন করার জন্য অনেকে শিক্ষা দিয়েছে এরা। তা আমি প্রকৃত ভাবে ভালোভাবে যাতে মেয়েরা জীবনযাপন করতে পারে সেই শিক্ষাই এখানে পাওয়া যায়। তা আমি মনে করি এই শারদেশ্বরী আশ্রম, যেটা রামকৃষ্ণদেবের নির্দেশে গৌরীমা প্রতিষ্ঠা করেছেন, তার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাওয়াটা আমার পক্ষে একটা সৌভাগ্যের ব্যাপার। আমি আর বেশি সময় নেব না, এখানে আরো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠান আরো বেশ কয়েকদিন খুব সার্থক এবছরের 125 বছরের অনুষ্ঠান, এবং পরবর্তীকালে এই আশ্রমের শাখা প্রশাখা আরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা করে, এবং মেয়েরা যাতে প্রকৃতভাবে ভালোভাবে বড় হয়ে ওঠে এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। শ্যামলাকে অনেক অনেক শ্রদ্ধা এবং নমস্কার নিবেদন করি শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের পক্ষ থেকে। এখন আমাদের বিশেষ অতিথি সম্মাননীয় ও শ্রদ্ধেয় ডক্টর রমা প্রসাদ বন্দ্যোপাধ্যায়
তিনি আমাদের দু চার কথা শোনাবেন, তাকে অনুরোধ জানাচ্ছি। श्री श्री शारदानंद की प्रणाम, भगवान श्री रामकृष्ण चरण प्रणाम, दुर्गा माয়ের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করি, সকল মায়েদের উদ্দেশ্যে প্রণাম। এখানে যারা এসেছেন সবাইকে উপযুক্ত স্থানে প্রণাম এবং সবাইকে আমার শ্রদ্ধা নিবেদন করি এবং শুভেচ্ছা নিবেদন করি। আজকে 125 বছর সারদেশ্বরী আশ্রমে দুটি জিনিস আছে, আমি ওই 10-12 মিনিট বলবো, বেশি না। দুটি জিনিস আছে এখানে পরিধান করবার, একটি হলো ইনস্টিটিউশনাল আর একটি হলো তার মধ্যে যে থটস, ভয়েস। ইনস্টিটিউশনাল দিকে আমরা আলোচনা শুনলাম, 125 বছরের এই ইতিহাস, এটা খুব বড় মাপের। 125 বছরের যে গ্রোথ, সেই গ্রোথটা খুব যে ফিনোমিনাল গ্রোথ তা নয়, কিন্তু একটা স্টেডি গ্রোথ, রিজনেবল গ্রোথ। কেন ফিনোমিনাল গ্রোথ নয় সেটা ভাববার অবশ্য, সেটা একটা দিক। আর একটা দিক হলো এর পেছনে যে থটসটা আছে, যে ভয়েস আছে, যে বক্তব্য আছে, যে দর্শন আছে, আদর্শ আছে। আমি বেশি উৎসাহী দ্বিতীয় অংশের জন্য, তাই জন্যে আশ্রম বিষয়ে আমার জ্ঞান খুব কম, বই পড়ে জ্ঞান সেটা নিয়ে বলা উচিত না, নিজস্ব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা কম। তো যেটি ভয়েস ফিলসফি, যেটি সেটি বিষয়ে একটু কয়েকটি কথা বলব সংক্ষেপে। ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, বা ইতিহাসের আগে যাকে বলা হয়েছে প্রাক ইতিহাস, প্রাগৈতিহাসিক, আমাদের যে বেদের পর্ব, বেদের ঋষিগণ, বেদের ঋষিগণের যে জীবন যদি দেখেন, বেদ পর্বে কিন্তু আমাদের সমাজে কোনো মোনাস্ট্রি ছিল না, আশ্রম ছিল না। ঋষিদের আশ্রম বলা হতো, সেগুলো ছিল শিক্ষার বিষয়ের আশ্রম। শিক্ষা বিষয়ে সেখানে এক একজনকে এক একটা পিরিয়ড থাকতে হতো লার্নিং এর জন্য। লার্নিং এর একটা উদ্দেশ্য ছিল, লার্নিং এর উদ্দেশ্য সফল হলে তারপরে তাদের, আমরা যাকে এখন বলি কনভোকেশন, সমাবর্তন, সেই সমাবর্তন দেওয়া হতো। নর্মালি 12 বছর, বিভিন্ন ছিল। যাজ্ঞবল্ক্য হচ্ছে সবচেয়ে বড় আমাদের বেদের মধ্যে। যাজ্ঞবল্ক্যের 10,000 ছাত্র পর্যন্ত ছিল, এবং একটা আমাদের ঋগ্বেদের একটি নথি আছে যেখানে জানা যায় যাজ্ঞবল্ক্যের 10,000 ছাত্রের সমাবর্তন হচ্ছে, এবং 10,000 ছাত্রের মধ্যে কেউ কেউ বাদ যাচ্ছে, বাকিরা পাচ্ছেন, এরকম 5টে। সমাবর্তনের উদ্দেশ্য কি ছিল না, এখানে যারা এসছে সব ব্রহ্মজ্ঞানী চলে এসছে, যারা এখান থেকে বেরোবে তারা ব্রহ্মজ্ঞানী। তারা কি করবে? তারা ফিরে যাবে। কোথায় যাবে? তারা সমাজে ফিরে যাবে। কেন ফিরে যাবে? যাজ্ঞবল্ক্য বললেন, যুগাগ্নি মায়াভূত শরীর প্রজ্ঞানং ব্রহ্ম ইতি তপঃ। ব্রহ্মকে তপস্যা করো, তার প্রজ্ঞাকে তপস্যা করো। ব্রহ্মকে জানতে হলে ব্রহ্ম প্রজ্ঞাকে জানো। আমাদের যত সাধন মার্গ আছে, সব সাধন মার্গের একটি কমন উদ্দেশ্য, সেটি হলো ভগবানকে আমরা কিভাবে জানি। নানা রূপে, নানাভাবে ঠাকুর সেই ডায়াসফিকেশনটা করে দিয়েছে। নানা রূপে, নানাভাবে তাকে আমরা জানি, যে যেমন ভাবে চাইছি তাকে সেভাবে জানি। কেউ যদি তাকে নিরাবয়বভাবে ভাবতে চায়, নির্বিকার, নির্বিশেষ, নিরঞ্জন, সে সেইভাবে জানে। সে আলোয় তাকে দেখবে, সে বাতাসে তাকে দেখবে, সে মহাশূন্যে তাকে দেখবে,
অনুভবে তাকে জানা। এই যে ব্রহ্মকে নানা পরিচয়ে জানা, এই জানাটি একটি সারার্থ হলো ব্রহ্মজ্ঞান লাভ। এই লাভের নানা উদ্দেশ্য, নানা পথ, নানা পরিণতি আছে। এর কোনো শেষ হয় না, এর শুরু হয়। এই একটি জার্নি, যে জার্নির কোনো এন্ড নেই, এন্ডলেস জার্নি। আমাদের সমাজ এইভাবে গড়ে উঠল যে দ্যার ইজ আ সেন্টার অফ, আমরা এখন বলি সেন্টার ফর এক্সেলেন্স। বিভিন্ন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট তৈরি হয়েছে সেন্টার ফর এক্সেলেন্স। কি এক্সেলেন্স? না, একটা পার্টিকুলার বিষয়, নিউক্লিয়ার ফিজিক্সের মধ্যে হয়তো একটা পার্টিকেল অথবা ফান্ডামেন্টাল পার্টিকেল, তার উপরে একটা সেন্টার হলো সেন্টার ফর এক্সেলেন্স, বা অ্যাকাউন্টিং এর উপর হলো, বা ইকোনমিক্স এর উপর হলো। সেখানে কি হয় না, একটা ফোকাসড অ্যাটেনশন দেওয়া হয় একটা সাবজেক্টে। ব্রহ্মজ্ঞানের যে পথ, সেখানে ফোকাসড অ্যাটেনশন দেওয়ার জন্য ঋষিগণ 4টে ভাগ করবেন। অ্যাকচুয়ালি ইনিশিয়ালি 3টে ভাগ হয়েছিল, পরে 4th অ্যাডিশন হলো। 4টে ভাগ হলো, ঋক, সাম, যজুর। অথর্ববেদ পরে যুক্ত হলো। ঋক, সাম, যজুর মধ্যে মূল যেটা আসলো, ব্রহ্মকে 3টি ভাবে তর্জমা করা, ঋজ্ঞান, তত্ত্বম। এই দুটি প্রধান হয়ে উঠল। তত্ত্বামসি সামনে ঋষি জৈমিনী বললেন, তো তুমি আর সে যদি একাত্ম হতে চাও, যদি এক হয়ে উঠতে চাও, আজ কেটে গেল, আর ফাটবে না তো, তাহলে তোমাকে তাকে অনুভবে বুঝতে হবে পুরোপুরি। তাকে যদি আমাদের অনুভবে পুরোপুরি বুঝতে হয়, তাহলে এমন একটা চেতনা সঞ্চার করতে হবে, যে চেতনাটা ওরই চেতনা তোমার মধ্যে আসছে। দুটি চেতনার মধ্যে একটা যেন সংযোগটা এমন হয়ে গেল যে সংযোগটা পরিপূর্ণ হলো। যাজ্ঞবল্ক্য যখন যোগাগ্নিময়ম শরীরম বললেন, এটি তো সামাজিক শিক্ষা। সামাজিক শিক্ষা এখন আমরা জানি নানা কথা, সমাজের অবক্ষয়, সামাজিক অবক্ষয়, অবনতি, বড় বড় এই কথা আজকে নয়। আমি আর্নল্ড টয়েনবি প্রত্যেকটা লাইন জানি। তো আমি দেখলাম যে টয়েনবি সেই প্রি হিস্টোরিক পিরিয়ড থেকে এ পর্যন্ত যত রকম কোটেশন দিয়েছেন বিভিন্ন সময়, গ্রিক সিভিলাইজেশনের সময়, রোমান সিভিলাইজেশনের সময়, ইউরোপের রেনেসান্সের সময়, ইন্ডিয়ার মোগল পিরিয়ড, পাঠান পিরিয়ড, মোগল পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ড, এই পর্যন্ত। তারপরে তো নেই। সর্ব সময় আছে একটা যে দিস টাইম ইজ দ্য ওয়ার্স্ট, প্রিভিয়াস ওয়াজ বেটার। আমি এই থিওরিটাকে মানি না। আমি মানি একটা থিওরি যে মানুষ এগোচ্ছে, মানুষের এগোনো চলছে। যা যা প্রবলেম এখন আমরা দেখছি, এগুলো একটা ট্রানজিশনের প্রবলেম। এই ট্রানজিশনের প্রবলেমকে আমাদের ওভারকাম করতে হবে। একটা ট্রানজিশনের প্রবলেম যেখানে গৌরীমার কথাটা বিশেষভাবে উল্লেখ করা দরকার, সেটা বলছি এই 125 বছর, বা আপনি আরেকটু পিছিয়ে যান, ঠাকুরের আগমনের সময় থেকে নারী শিক্ষা নিয়ে কথা হয়েছে। নারী শিক্ষার প্রকরণটি আমাদের বেদিক পিরিয়ডে গিয়েছিল। অনেক ইউরোপিয়ান স্কলাররা তারা অভিযোগ করেছেন ভারতবর্ষে নারী অপমানিত, অবদমিত, অবহেলিত, উপেক্ষিত। সব মিথ্যে কথা। নারী কখনো অপমানিত, অবদলিত, উপেক্ষিত ছিলেন না। নারীর সম্মান ছিল সবচেয়ে উচ্চ, সবচেয়ে উপরে। আমাদের শুধু ঋগ্বেদে 27 জন নারী ঋষি আছেন। আমি বলতে পারি পৃথিবীতে কোনো স্ক্রিপচার্স নেই, কোনো ফেইথ নেই যে ফেতে এত হায়ার প্রপোর্শনে উইমেন্স কন্ট্রিবিউশনস আছে। একমাত্র আমাদের সনাতনে আছে, যেখানে ব্রহ্মকে নানাভাবে দেখা হয়েছে। আমাদের সমাজটা কিভাবে গড়ে উঠল? একজন আছেন, তিনি বাইরের কাজ করছেন। He is actually the ambassador outside, not a ruler. The person in the home is the ruler of the home. She is the ruler. She is coordinating everything. She has got the coordinating cord. এই সুতোটা ছিঁড়ে গেল। হাজার বছরের পরাধীনতা এই দেশটা পেয়ে গিয়েছে।
পাঠান মোগলরা আসলো, এসে আমাদের সমাজটাকে আক্রমণ করলো, মন্দিরগুলো ভেঙে দিল। সমাজটাকে আক্রমণ যখন করলো, তখন অবভিয়াসলি সমাজটাকে বাঁচানোর জন্য সমাজের মধ্যে একটা গণ্ডি তৈরি হতে থাকলো, ছোট ছোট গণ্ডি, ডিভিশন হলো, কাস্ট ডিভিশনগুলো এসে গেল। এগুলো আমাদের ছিল না। এগুলো বাজে কথা যারা বলেন যে আমাদের কাস্ট ডিভিশনটা প্রি হিস্টোরিক, কোনো উদাহরণ নেই। আমাদের হরপ্পা মহেঞ্জোদারো সিভিলাইজেশন যদি দেখা যায়, কোথাও কোনো উদাহরণ নেই। These are all rubbish things presented by European scholar and copied by our scholars from them. এগুলো সব চেঞ্জ হবে আগামী দিনে, এই ইতিহাসের দরজাটা চেঞ্জ হয়ে যাবে। যেটা ছিল আমাদের, যেটা ছিল একটা ইউনিফর্ম, একটা ফ্যামিলি ছিল একটা ইউনিট, একটা ফ্যামিলি একটা সংগঠন, যে সংগঠনের মধ্যে একটা কর্তৃত্ব ছিল। এই কর্তৃত্ব নারীর হাতে ছিল। ফ্যামিলি যে রিসোর্সেস, যে মূলধন, যে টাকা পয়সা, যে অর্থায়ন নারীর হাতে ছিল। ফ্যামিলি যে ডিসিশন মেকিং অথরিটি পাওয়ার, ডিসিশন মেকিং এর মেন অথরিটি ছিল নারীর হাতে। এক্সিকিউটর ছিল দ্য মেল পিপল, দে ওয়ার দ্য এক্সিকিউটর্স এন্ড দে ওয়ার ডুইং দ্য থিংস আউটসাইড এন্ড ইট ওয়াজ অল থ্রু কোঅর্ডিনেশন। জাগোবাকের একটা সুন্দর কনভারসেশন আছে, যারা কনসার্ন তারা একটু খোঁজ করে দেখবেন। তাকে ম্যাক্স মুলার ইন্টারপ্রিট করেছেন ইন এ রং ম্যানার। কনভারসেশন তিনি এখন বলছেন, যখন গার্গী মৈত্রী এদের যে ডিসিশনের কথা হচ্ছে, হু উইল টেক হুইচ সাইড, তখন জাগোবাক একটা রেফার করছেন, অত্রিকে রেফার করছেন। অত্রির থেকে একটু সিনিয়র অনুসূয়া দেবী, অত্রি পত্নী অনুসূয়া দেবী রামচন্দ্র এসেছেন আশ্রম। অনুসূয়া দেবী রামচন্দ্র যখন শাস্ত্রাঙ্গ হলেন, অনুসূয়া দেবী তাকে বললেন, তুমি এখানে কিছুদিন বিরাজ করো। রামচন্দ্র বললেন, মাতা, আমি এখানে কিছুদিন বিরাজ করতে চাই না, আমি এখানে অনেক দিন বিরাজ করতে চাই। আমার যদি 10 সহস্র বছর এখানে বিরাজ করবার সুবিধা হয়, তাহলে আমি বিরাজ করব। প্রশ্ন করলেন, কেন? তোমার কি ভালো লেগেছে? বললেন, হ্যাঁ ভালো লেগেছে, কারণ আমি দেখতে পাচ্ছি এখানকার প্রতিটা গাছে ফুল ফুটেছে আপনার স্পর্শে, এখানকার প্রতিটা পাখি কুঞ্জন হচ্ছে আপনার স্পর্শে, এখানকার যেখানে আমি যাচ্ছি সেখানে দেখছি যেন একটা ব্রহ্মসঙ্গীত সবাই গাইছে। ইট ইজ আ, ওটাকে ম্যাক্স মুলার এবার ব্যাখ্যা দিলেন। ম্যাক্স মুলার ওটাকে রেফারেন্স দিয়েছেন সেকেন্ড বুকস অফ দ্য ইস্টে, যখন উনি রেফারেন্স করছেন রামচন্দ্রের রামায়ণে, রেফারেন্সে তিনি রেফারেন্স করছেন যে ইট ওয়াজ a wrong interpretation, probably he was not aware of the thing. Yes, probably not. He was not aware of the thing that you have visualized, but he was aware of the thing which was actually there. আমাদের প্রবলেম হয়ে গিয়েছে, আমাদের গত 1000 বছরের ইতিহাসগুলোকে বিকৃত করা হয়েছে। গরিমার ইমার্জেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। গরিমা যখন ইমার্জ করলেন, শ্রীরামকৃষ্ণের ধারা, আমি বলবো 3টি ধারা। শ্রীরামকৃষ্ণের একটি ধারাকে আমরা এখন চোখে দেখছি বড় করে, বিবেকানন্দের ধারা। শ্রীরামকৃষ্ণ শুধু তাকে বেদান্তিক করে প্রতিপন্ন করা হয়েছে। আই হ্যাভ স্ট্রং অবজেকশন টু দিস। শ্রীরামকৃষ্ণ শুধু বেদান্তিক নন, বেদান্ত শ্রীরামকৃষ্ণের একটা ফ্র্যাগমেন্ট। শ্রীরামকৃষ্ণের মূল যে ধারাটি ছিল সেখানেই গরিমার স্থান। মূল ধারাটি ছিল উনি যেটি সাম্যেদের ধারা, ওনাকে প্রতিপন্ন করা হয়েছে বিশিষ্ট অদ্বৈত করে। বিশিষ্ট অদ্বৈত নন, আপনি যদি রামানুজকেও দেখেন তাহলে দেখবেন শ্রীরামকৃষ্ণের ধারা সেখান থেকে আরো অনেক প্রফাউন্ড, ইজ মোর প্রফাউন্ড দ্যান রামানুজম। আমি কম্পেয়ার করছি না, আমি রামানুজমকে কোনোভাবেই করছি না, আমার সম্পূর্ণ শ্রদ্ধা তার প্রতি নিয়েই বলছি। তিনি আর একটু এগিয়ে গেলেন। কোথায় এগিয়ে গেলেন? তিনি এগিয়ে গেলেন এখানে সমাজ সংস্কার বা সামাজিক পরিণতি, এটা নিয়ে তিনি কখনো ভাবেননি। তিনি ভেবেছেন ফান্ডামেন্টাল হচ্ছে থটস। যদি থটসে চেঞ্জ হয়, then you will have a change in the structure and superstructure of the society and the world. থটসে চেঞ্জ হওয়া দরকার। গরিমার ওই থটসটাই ছিল অন্যরকম, উনি নিজে কারেক্ট করেছেন সেটা। ঠাকুরের কাছে আসবার আগেই ওনার ঘোরা হয়ে গেছে, ভারতবর্ষের প্রাণের সত্তাকে উনি পেয়ে গিয়েছেন। ঠাকুরের কাছে এসে সেটা কনফার্মেশন হয়েছে, ঠাকুর সেটাকে এন্ডর্স করেছে। ইনফ্যাক্ট ঠাকুর সেটাকে সবচেয়ে বড় করে এন্ডর্স করেছে। গরিমা আবার ঠাকুর চলে যাওয়ার পরে চলে গেলেন 1 দশক, ফিরে এসে তো এই আশ্রমের প্রতিষ্ঠা। কেন এটা হলো? ওয়াই?
আমি দেখুন, যিনি কালীর ভক্ত ছিলেন ছেলেবেলা, মা কালীর ভক্ত, তারপরে মা কালী থেকে এই যে দামোদর লাল, এই যে ট্রানজিশন, আমরা যদি ট্রানজিশন বলে ভাবি ভুল ভাবা হবে। ইট ইজ দ্য সেম টু হার। উনি মা কালীকে পেয়েছিলেন। মা কালী সবসময় যে মন্ত্রগুলো আশ্রমের জন্য প্রথমে করেছিলেন, যে সঙ্গীতগুলি, তার মধ্যে কালীর স্তব আছে, চণ্ডী আছে। ইনফ্যাক্ট চণ্ডী পাঠ থেকে তো আশ্রম শুরু হয়েছিল, গঙ্গাধারে চণ্ডী পাঠ থেকে তো আশ্রম শুরু হয়েছিল। চণ্ডী এখানে ফান্ডামেন্টাল, শক্তি এখানে ফান্ডামেন্টাল। কোন আপনার ভক্তিধারা আছে যেটা শক্তি দিয়ে তৈরি হয়েছিল? নেই। ভক্তিধারা শক্তি দিয়ে তৈরি হয়েছে এই সারমেশ্বরী আশ্রম, গৌরী মাতা এখানে এই ভক্তিধারা শক্তি দিয়ে তৈরি হয়েছিল। ভক্তিধারাটা কি? আলটিমেট ভক্তিধারা। আলটিমেট ভক্তিধারা কোথায়? তাকে দিয়ে গেলেন দামোদর লালজিকে। হ্যাঁ, দামোদর লালজিকে দিয়ে গেলেন। তিনি তাকে বরণ করে নিলেন। কি বরণ করে নিলেন? জীবন স্বামী হিসাবে। She had consecrated totally to the Lord of Universe. এই যে মিলনটি, এইটি আমাদের সমাজের জন্য প্রয়োজন। এই মিলনটি হচ্ছে নতুন, এটি আগে হয়নি। শ্রীরামকৃষ্ণ যতবার বলেছেন, কথাটা কথায় রয়ে গেছে। কাজগুলি হয়েছে সব হচ্ছে বেদান্তের কাজ। আমাদের করা দরকার, যেখানে শক্তির সঙ্গে ভক্তির এই মিলনটাকে গড়ে তোলা দরকার, সেখানে নারীর ভূমিকা সর্বাগ্রে। গরিমায়ের এই আশ্রমের সেটি হলো সর্বাগ্রে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন, এবং এখনো পর্যন্ত সেই ইন্সপিরেশনটা সেখান থেকে আসছে। এরপরে এখান থেকে অনেক অ্যাম্বাসাডার তৈরি হওয়া দরকার, অনেক মেয়েদের এগিয়ে আসা দরকার, যারা এখন অল্প বয়স আছে, যারা গড়ে উঠতে পারবে, তাদের এগিয়ে আসা দরকার। এই ভাবধারাটাকে জীবনে নিয়ে এগিয়ে যেতে হবে। নট নেসেসারিলি ইউ হ্যাভ টু জয়েন দ্য monastery, you have to be in the society and move across the world, to conquer the world, to transform the world, to transform the mind of women in the world. Namaskar. শ্রী শারদেশ্বরী আশ্রমের পক্ষ থেকে আমাদের সামনে এসেছেন ডক্টর শশী পাঁজা। তিনি মন্ত্রী কি না জানি না, তিনি অনেক উচ্চ পদে আছেন তাও জানি না, কিন্তু তার একটি মাত্র পরিচয়, তিনি আমাদের শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের কন্যা। তাকে সবাই মায়েরা বলেন, এই আমাদের মেয়ে এসেছে, আমাদের মেয়ে এসেছে। তাই পথে আটকে গেছে, শুধু এসেছে একমাত্র আমাদের জন্য। তাকে একটু সম্বর্ধনা জ্ঞাপন করি। তিনি আজকে আর কিছু বলবেন না, অন্যদিন সময় হলে দেখা যাবে। তারপর তো 150 বছর আসছে সামনে, দোরগোড়ায় তো সে দিচ্ছে ডাক, কখন দেখা যাবে। আমাদের যে ধর্মসভার অনুষ্ঠান সেটি এখানে শেষ হলো। এবার শুরু হবে আমাদের যে আকর্ষণীয় অনুষ্ঠান, ভানুসিংহ ঠাকুরের পদাবলী। অংশগ্রহণে রাধা হয়েছে রাখি জানা, কৃষ্ণ হয়েছে অর্পিতা পাল, আর এটি নৃত্য পরিচালনায় উদিতা রায় পাল চৌধুরী, আর নাট্য নির্দেশনা ও পরিচালনা গৌতম বোস। আর যারা অংশগ্রহণ করেছেন সখীরা,
স্নেহা সাহা, স্নেহা প্রধান, শ্রেয়া আঢ্য, মহুয়া প্রিয়দর্শিনী, আত্রেয়ী সেনগুপ্ত, অঙ্কিতা ঘোষ, দেবস্মিতা মল্লিক, সঞ্চিতা তালুকদার, শ্রেয়া দে, সোনালী মল্লিক। এরা এবার আমাদের মঞ্চ ফাঁকা হয়ে গেল। আমাদের একটু অদল বদল করছি, সঙ্গীতানুষ্ঠান দিয়ে শুরু হচ্ছে। পরিবেশনায় সন্দীপন দে ও ঋতপা ভট্টাচার্য। এরা প্রত্যেকেই নাম করা শিল্পী। এরা এসেছে অনেক দূর থেকে, পথে অনেক বিপদের সম্মুখীন হয়েছে, নাটকা পড়েছেন, কিন্তু ওই যে ঠাকুর মা, গৌরী মা, এরা রয়েছেন, দুর্গা মা, কমলা মা, বন্দনাপুরী মা, এরা ঠিক এদের এনে হাজির করেছেন। তাই তাদের আহ্বান করছি আমাদের সঙ্গীত পরিবেশন করবার জন্য। একটা কথা বলি, আশ্রমের পক্ষ থেকে আমাদের এই তোমরা স্টেজ সাজাও, আমি বিরক্ত করছি না, আমি আমার মানুষদের সঙ্গে একটু প্রাণের মনের কথা বলি। বলেছিলাম না যে মহাজাতি সদনে হবে, ওই চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের হেডকোয়ার্টার্স কলকাতায় গৌরীমাতা সরণীতে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের সকলে এসেছে। এমনকি যারা কর্মী ছিল, যারা কাজ করছিল, তাদেরও তারা নিয়ে এসছেন, 2-4 জন সেখানে পাহারা দিচ্ছেন। যেমন আমাদের প্রতাপদা এই কদিন উৎসবে আসেননি, তিনি শরৎ মহারাজের ভূমিকা নিয়ে গোটা আশ্রমকে দেখে চলেছেন। আর এসেছেন নবদ্বীপ থেকে অধ্যক্ষা মা, ভদ্রা মা, তিনি তার সমস্ত সঙ্গিনীদের নিয়ে, অন্তেবাসিনীদের নিয়ে চলে এসেছেন। গিরিডির থেকে এসেছে ভবানী মা, তিনিও তার সঙ্গিনীদের নিয়ে। আর আমাদের বিদেশ থেকে এসেছেন আমাদের শিবব্রতা, জয়েশ এবং আমাদের যে দাদা, তারা সবাই এসেছেন আমাদের মধ্যে। কেন এসেছেন? আমরা আহ্বান করেছি বলে? কই, আমরা তো এখানে কিছু পাচ্ছি না। এখানে তো একটা গজাও পেলাম না, একটা নাড়ুও পেলাম না। কিরকম মুখ শুকিয়ে যাচ্ছে, গলা ধরে যাচ্ছে। ওই যে প্রধান বসে আছে, ডক্টর প্রধান, সেদিন কমলা মায়ের কত কবিতা বলল। আরে তুই তো একটু আমাদের খাওয়াবি, না হলে কি হয়? অন্তত আমরা যারা গলা ফাটিয়ে বলছি, যারা ভালোবাসি, তাদের একটু কর। সত্যি আপনাদের দেখে না মন ভরে যাচ্ছে, এত ভালোবাসে আশ্রমকে। 125 বছরে আজ আমরা উপনীত হয়েছি। 150 বছর যখন আসবে আপনারা দেখবেন, সেদিন আমরা থাকবো না। সেদিন মনে করবেন আমাদের কথা, আমরা কত আনন্দ করেছি। এই মহাজাতি সদনে তো একদিন হবেই, সেদিন আপনারা আসবেন, যারা ছোটরা আছেন, বড়রা আমরা হয়তো অনেকেই থাকবো না, কিন্তু আমাদের মনটা পড়ে থাকবে এই আশ্রমের দিকে। আজকে যেমন এই মায়েরা কেউ নেই, বলতে বাধে না, না ওরা রয়েছেন, ওরা কখনো আমাদের আশ্রম ছেড়ে যেতে পারেন না। গৌরী মা, দুর্গা মা, কমলা মা, বন্দনাপুরী মা, এরা কি কখনো আশ্রমকে আর তার সন্তানদের ছেড়ে চলে যেতে পারেন? কখনো পারেন না। সেই জন্যই তো আজ আশ্রম থেকে ছুটে এসে এখানে বসেছে, এসে দেখছে। আর ঠাকুর আর মা তো সর্বদাই এখানে, ওরা দুজনে মিলেই জল ঢেলে যাচ্ছে, না হলে আমাদের এই আশ্রম কি করে চলতো? তারা এখনো রেডি হয়নি, আমি বলতে থাকি। সুতরাং আমাদের মনে হয় যে আশ্রমকে যারা ভালোবাসবে তাদের উন্নতি হবে।
আর এই কথা বলেছিলেন যে আমাদের মাতাজি যে এই গৌরীমার আশ্রমের সলতেটি উস্কে দেবে তার বৈকুণ্ঠকে না। আপনারা বৈকুণ্ঠ কিনতে চান না? তাহলে চলুন আমরা সবাই সলতেটা উস্কে দিই। ওই ঘরে যেতে পারবো না, সলতে উস্কে দেয় মানে আশ্রমকে ভালোবাসি, আশ্রমকে একটু সাহায্য করি, আশ্রমের কাছে হাত বাড়িয়ে দিই। আমাদের যত কিছু উপচার আছে, আমাদের কি উপচার? ভক্তি তো আছে, আমাদের ভালোবাসা তো আছে, আমাদের স্নেহ তো আছে। এই যে দুদিন ধরে আপনারা গৌরী গাথা আর দুর্গা গাথা শুনলেন, মায়েরা, বিশেষ করে আমি সর্বাণী মায়ের কথা বলছি, এই বয়সে শরীর খারাপ নিয়েও তিনি মঞ্চে উঠেছেন এবং গাইছেন। বলে আহা, এই দিন তো আর পাবো না, তাই এসব আমরা ভাবতে পারি না। এদের পায়ের তলায় বসে আমাদের অনেক কিছু শিক্ষা করার আছে, কিন্তু আমরা কই শিক্ষা করতে পারছি না, আমরা নিতে পারছি না কিছু। শুধু ভাবছি যে আমাদের দিনগুলো আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছে, পায়ে পায়ে হেঁটে চলে যাচ্ছে, আমরা তাকিয়ে রয়েছি সেই দিকে। এক্ষুনি বলছিলেন চিত্ততোষ বাবু এবং শ্যামলদা যে আজকে তো বলার কিছু নেই, আজ শুধু দেখার অনুভবে। মানে সে কি আপনাদের মুখ থেকে যদি আমরা না শুনি, আমাদের কি তৃপ্ত হবে মন? আপনারা বলুন, আপনাদের অভিজ্ঞতা কি? আশ্রমকে আপনারা কোন দৃষ্টিতে দেখেছেন? 125 বছর ধরে আপনারা যেন আশ্রমের সঙ্গে জন্মান্তরীণ সম্পর্কে আবদ্ধ। যদিও ওদের 125 বছর কারোরই হয়নি, সব এদিকে আছেন। কিন্তু একটা বলি, কত শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে চিত্ততোষবাবুকে জানছেন। সকাল 10টায় বেরিয়েছেন, এখানে এসেছেন। আবার শ্যামলদাও তাই। তাই সবাই আমরা বলি আশ্রমের পায়ে সমস্ত ঠাকুর মা এবং গৌরী মা, দুর্গা মা, কমলা মা, বন্দনা পূজিকায় পায়ে উপর হয়ে সাষ্টাঙ্গ প্রণিপাত নিবেদন করি আর নিজেদের উৎসর্গ করি আমাদের দামোদর লালজির পায়ে, যেখানে তিনি সর্বতভাবে আমাদের রক্ষা করছেন। আজকে যেন মায়েরা বলছেন, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, সকলকে জানিয়ে দিও আমাদের ভালোবাসা আর আশীর্বাদ। এত ভালোবাসা উজাড় করে দিচ্ছে, এত আশীর্বাদ নিচ্ছে। আমরা প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণ